দেখা যাচ্ছে 10 থেকে 12 দিন 15 দিন হয়তোবা হোম রেমেডিগুলো যেগুলো আমরা নিয়ে থাকি সাধারণত সেগুলো নিয়েও ভালো হচ্ছে না, প্রকারান্ত রাতে আরও বেশি বাড়ছে এবং আরও মানে দিনে দিনে আরও বেশি হচ্ছে। তো এই সময়টাতে সবার এটা কমন ধারণা থাকে যে আমি ফার্মেসি থেকে তাদের কথা মতো একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম হয়তোবা ভালো হয়ে যাবে। এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রবণতাটা আমাদের দেশে অনেক বেশি। আপনার পার্শ্ববর্তী যদি আমরা উন্নত দেশগুলোকে দেখি, সেটা যদি এনএইচএস যেটা ইউকেতে অথবা আমেরিকা এবং কানাডাতে, সেখানে কিন্তু অ্যান্টিবায়োটিক কেউই প্রেসক্রাইব করতে পারেন না ডক্টর, মানে যারা কনসালটেন্ট বা স্পেশালিস্ট ডক্টর ছাড়া, ফলে পাওয়া যায় না ফার্মেসিতে। কিন্তু আমাদের এখানে যেহেতু সহজলভ্য এবং যে কোনো একজন এমবিবিএস ডক্টর অথবা যে কোনো একজন ফার্মাসিস্ট যারা আছেন তারাও অনেক সময় অ্যান্টিবায়োটিক দিয়ে দেন, ফলে রোগীরা ইচ্ছামতো কাশি হলে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে যান, কারণ কিছু করার থাকে না। এমন কাশি কমতেছে না, অন্যান্য ওষুধপত্র খাচ্ছেন, তারা বিভিন্ন ধরনের প্রচলিত সিরাপ জাতীয় ওষুধ, কাশি হলেই সিরাপ খাবো বা সিরাপ দিতে চান, ডক্টরকে এসেও তারা একটা সিরাপ জাতীয় ওষুধ দিতে বলে। এটা একটা কমন একটা আছে আমাদের বাংলাদেশে। এছাড়া বিভিন্ন অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ এগুলো খাচ্ছে এবং কিছু বাসার যেগুলো তার কনভেনশনাল পদ্ধতি সেগুলো ব্যবহার করতে কমতেছে না, তখন বাধ্য হয়ে তারা নিজেরাই হয়তো অ্যান্টিবায়োটিক খাচ্ছে অথবা যে ডক্টর তাকে দেখছেন অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে। তো অ্যান্টিবায়োটিক তো আমরা জানি অবশ্যই যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে সেখানে অ্যান্টিবায়োটিক কাজ করে। তাছাড়া যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয় সেখানে অ্যান্টিবায়োটিক দেওয়াটা এটা তো কোনো কাজে দেবে না, বরং দীর্ঘভাবে অনেক দিন ধরে যদি আমরা অ্যান্টিবায়োটিকভাবে ব্যবহার করতে থাকি সমাজে, তাহলে এটা একটা রেজিস্ট্যান্ট গ্রো করে, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক, যেটা আমাদের সমাজে খুবই বেশি। এবং আমরা প্রতিনিয়ত যারা পালমোনোলজিস্ট, যারা আমরা হসপিটাল অ্যাডমিটেড পেশেন্টগুলোকে ট্রিট করতেছি, তারা এটা খুব আমরা ফেস করতেছি, যারা অ্যান্টিবায়োটিকগুলো সব রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে নিউমোনিয়ার ক্ষেত্রে। সো অ্যান্টিবায়োটিক আমরা সব ক্ষেত্রে সহজে ব্যবহার করতে চাই না এবং আমরা সাজেস্টও করি না, এবং ডাক্তারদেরকেও আমরা বলতে চাই, আমরা ডাক্তার সমাজকে আমরা সহজে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো না। কারণ আমরা এখন দেখছি যেটা সিজনাল চেঞ্জের সময় যে কাশিগুলো হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে এগুলো ভাইরাল কফ। ভাইরাসের মধ্যে যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, রাইনো ভাইরাস এবং করোনা ভাইরাসের যেটা ওয়ার্ল্ড ভ্যারাইটি, এগুলো খুবই কমন। এবং আমরা আজকে জানি এই সিজনটা বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মাস, এটা মানুষের মোবিলাইজেশন অনেক বেশি। এখানে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, সোশ্যাল প্রোগ্রাম, তারা ট্রাভেল করছে, ওমরা করতেছে, স্কুলে ওপেন হয়েছে, এবং এত পাবলিক গ্যাদারিংয়ের কারণে একজনের একটা কোনো ভাইরাল ইনফেকশন হলে সহজেই ভাইরাল ইনফেকশনটা খুব কমনলি কিন্তু ম্যান টু ম্যান ট্রান্সমিট হয় এবং ছড়ায় যাচ্ছে। এবং এই ভাইরাল ইনফেকশনগুলো যদি আমরা কোনো অ্যান্টিভাইরাল নাও দিই, উইদিন 5 days সেলফ লিমিটিং, 5 দিনের মধ্যেই সাধারণত অ্যান্টিবডি আমাদের তৈরি হয়ে যায় এবং তারপরে আস্তে আস্তে কাশিটা কমতে থাকে। এই সময়টাই আমরা কিছু কিছু কাজ করতে পারি, যেমন আমরা একটু স্টিম ইনহেল করলাম, যেটা আমার ইয়ারওয়ে ড্রাই হয়ে যায়, সেটাকে একটা আমাদের জলীয় বাষ্পটা ওখানে দিল। আমরা একটু লবণ গরম পানিতে গড়গড়া করলাম, যেটা আমাদের ওখানে একই ঘটালো এবং সিলিয়াগুলোকে অ্যাক্টিভ করলো। নেজাল ডিকনজেস্ট, এবং এই সময় যাদের এই ভাইরাল ইনফেকশন হচ্ছে, অনেকের নাকটা কনজেস্টেড হয়ে যায়, নাক বন্ধ থাকে বিশেষ করে রাতের বেলা, এবং মাউথ ব্রিদিং করে, মাউথ ব্রিদিং করলে শ্বাসনালীটা আরও শুকিয়ে যাচ্ছে। কাজে আমরা একটা নেজাল স্প্রে, যেগুলো নেজাল ডিকনজেস্টেন্ট যেহেতু, এটা ব্যবহার করতে পারি, সিম্পল। সো নেজাল ডিকনজেস্টেন্ট আর আমরা যদি ব্যবহার করি, সাথে একটা অ্যান্টিহিস্টামিন আমরা খেতে পারি শর্ট কোর্স 3-4 দিন 5 দিনের জন্য, এবং আমরা একটা এই যে স্টিম ইনহেলেশন, একটা গার্গেল, এগুলো আমরা করি, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু কাশিটা চলে যায়। আচ্ছা, আর কিছু যেগুলো আমাদের খুব প্রেসক্রাইব মানে কফ সাপ্রেসেন্ট আছে, যেমন বিউটামাইনেট সাইট্রেট, এটা কোনো কোনো ক্ষেত্রে আমরা দিয়ে থাকি, সেটাতে কাশিটা কমে যায়। এবং এই অবস্থায় অধিকাংশ ক্ষেত্রে কাশি কমে। তারপরে যদি কাশি না কমে, তাহলে অবশ্যই আমাদেরকে অন্যগুলো জিনিস চিন্তা করতে হবে। বিশেষ করে যদি কাশির সাথে, কাশি এবং গলা ব্যথা ছাড়াও কারো যদি জ্বর থাকে এবং জ্বরটা কয়েকদিন ধরে কন্টিনিউ করে এবং শ্বাসকষ্ট হচ্ছে, বুক ব্যথা হচ্ছে, তাহলে কিন্তু এটা বুঝতে হবে এটা একটা ডিপ ইনফেকশন বা চেস্ট ইনফেকশন হয়ে গেল, এবং সেক্ষেত্রে আমাদের কিছু পরীক্ষা করে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে।